ইংরাজিতে বলা হচ্ছে কোণ। শঙ্কু ইংরাজিতে বলা হচ্ছে কোণ, CONE, কোণ। ঠিক আছে। শঙ্কু কত প্রকারের? কোণস মানে কি হলো তাহলে? আমি বললাম কোণ মানে হচ্ছে শঙ্কু, কোণস হচ্ছে শঙ্কু। তাহলে এখানে বলছে টাইপস অফ কোণ, কত ধরনের শঙ্কু আছে। দেখো এটা একটা শঙ্কু, ছবিটা দেখো, এটা এক ধরনের শঙ্কু। এই ছবিটা দেখো, এটা আরেক ধরনের শঙ্কু। এটাকে বলা হচ্ছে জেনারেল ভাবে শঙ্কু। এটা হচ্ছে দেখো সার্কুলার কোণ, এটাকে বলা হচ্ছে বৃত্তাকার শঙ্কু, সার্কুলার কোণ। ঠিক আছে। আর একটা দেখো রাইট সার্কুলার কোণ, লম্ব বৃত্তাকার শঙ্কু। ছবি দেওয়া আছে, এটা হচ্ছে জেনারেল সাধারণভাবে শঙ্কু, এটা হচ্ছে সার্কুলার কোণ অর্থাৎ বৃত্তাকার শঙ্কু, আর এটা হচ্ছে রাইট সার্কুলার কোণ অর্থাৎ লম্ব বৃত্তাকার শঙ্কু। তো পার্থক্য কি? প্রথমে দেখো এই দুটোর মধ্যে পার্থক্য কি বলতে পারবে কেউ? কোণ আর সার্কুলার কোণ, এই দুটোর মধ্যে পার্থক্য কি? ছবি দেখে বুঝতে পারছো কিছু কি পার্থক্য আছে? শঙ্কু আর হচ্ছে বৃত্তাকার শঙ্কু, এই দুটোর মধ্যে পার্থক্য কি? ছবিতে কি পার্থক্য বোঝা যাচ্ছে? শঙ্কুর হচ্ছে তোয়ালটা, শঙ্কুর যে তোয়াল সেটা বৃত্তাকার নয়, আর যে সার্কুলার মানে লম্ববৃত্তাকার শঙ্কুটা তলটা বৃত্তাকার। তল মানে কোনটা? আচ্ছা ভূমি, তল নয় ভূমি। হ্যাঁ ও ঠিক বলেছে। দেখো এই ভূমিটা দেখো, ভূমির কিরকম এবড়ো খেবড়ো হয়ে আছে না, কিরকম একটা এবড়ো খেবড়ো হয়ে আছে। আর এইটা দেখো একটা বৃত্ত হয়ে আছে, বৃত্ত। এই বৃত্তের ইংরাজি সার্কেল, সেখান থেকে নাম এসছে সার্কুলার। ঠিক আছে, বৃত্তাকার। এর ভূমিটা বৃত্ত। আর কোনো শঙ্কুর ভূমি যদি যে কোনো আরবিট্রারি মানে যা ইচ্ছা হতে পারে সেই রকম যদি হয়, এখানে কিছু একটা এরকম এবড়ো দিয়ে দেখেছে, যা ইচ্ছা হতে পারে। ঠিক আছে, বৃত্ত ছাড়া যা ইচ্ছা যদি হয় তাহলে সেটাকে হচ্ছে সাধারণভাবে আমরা শঙ্কু বলবো। কিন্তু শঙ্কুর ভূমিটা যদি বৃত্ত হয়ে যায় তাহলে সেই শঙ্কুটাকে আমরা বলবো বৃত্তাকার শঙ্কু, সার্কুলার কোণ। এইবারে বলো এই দুটোর মধ্যে পার্থক্য কি? সার্কুলার কোণ আর রাইট সার্কুলার কোণ পার্থক্য কি? ছবি দেখে বলো, ছবি দেখে কি বোঝা যাচ্ছে, দুটোর মধ্যে কি পার্থক্য? সার্কুলার কোণের কোনো কোণ মানে সমকোণ নয়, আর রাইট সার্কুলার কোণে একটা কোণ সমকোণ। কোন কোণ? ঠিক আছে, শীর্ষবিন্দু থেকে এই যে ভূমির সেন্টার, ঠিক আছে, ভূমির কেন্দ্র যোগ করলে এইটা দেখো ওই সেন্টার দিয়ে পাস করছে যেটা, সেটাকে আমরা কি বলি? ব্যাস বলতে পারি। ব্যাসের সাথে যদি 90 ডিগ্রি কোণ করে, এই ছবিটাতে দেখো 90 ডিগ্রি কোণ করছে, তোমরা বলেছো ঠিক, কিন্তু উচ্চতা নয় এই ছবিটার ক্ষেত্রে, উচ্চতা নয়। এই যে লাল দাগটা আমরা টেনেছি, এটা কিন্তু উচ্চতা নয়। উচ্চতা মানে হচ্ছে এই শীর্ষবিন্দু থেকে লম্ব, এটাই হবে উচ্চতা। আর এই ক্ষেত্রে লম্ব টানলে ওটাই হবে লম্ব। ঠিক আছে, ওই যে রেখাটা দিয়েছে ওটাই লম্ব হবে। যেহেতু 90 ডিগ্রি কোণ করছে ব্যাসের সাথে, তাহলে এটা সবসময় লম্ব হবে। কিন্তু এক্ষেত্রে এটা লম্ব নয়, লম্ব টানতে হবে। তোর শীর্ষ থেকে আমরা তাহলে কি বুঝবো? শীর্ষবিন্দু থেকে ভূমির কেন্দ্রতে যে যোগ করলে, শীর্ষবিন্দু আর ভূমির কেন্দ্র যোগ করলে যে সরলরেখা পাবো, সেটা যদি ব্যাসের সাথে লম্ব হয়ে যায় তাহলে আমরা ওই চিত্রটাকে বলবো রাইট অর্থাৎ লম্ব। 90 ডিগ্রি কোণকে রাইট অ্যাঙ্গেল বলা হয়। ঠিক আছে, যদি 90 ডিগ্রি কোণ করে তাহলে আমরা বলবো ওই শঙ্কুটা হচ্ছে লম্ব বৃত্তাকার শঙ্কু। এখানে দেখো বলছে টোটাল সারফেস এরিয়া। ঠিক আছে, সারফেস এরিয়া মানে হচ্ছে তোমার এরিয়া, ক্ষেত্রফল। ঠিক আছে, হ্যাঁ, এই যে টোটাল সারফেস এরিয়া, এটা হচ্ছে সমপ্রতলের ক্ষেত্রফল। টোটাল সারফেস এরিয়া, এটাকে বাংলাতে বলা হবে সমগ্র
তলের ক্ষেত্রফল, তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে দেখো শঙ্কুর দুটো তল আছে, ঠিক আছে, শঙ্কুর দুটো তল আছে। এই নিচের এইটাকে বলা হচ্ছে ভূমিতল, আর পাশের এটাকে বলা হচ্ছে পার্শ্বতল, ঠিক আছে। তো ভূমিটা তোমরা তো নিজেই জানো, ভূমিটা যেহেতু বৃত্ত হচ্ছে তাহলে বৃত্তের ক্ষেত্রফলটাই হবে ভূমির ক্ষেত্রফল। তাহলে ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, বৃত্তের ক্ষেত্রফল। আর তাহলে এটা হচ্ছে এই ভূমি, এখান থেকে আসছে। আর এই যে পাই আর এল, এটা হচ্ছে পার্শ্বতল, ঠিক আছে, এটা এখান থেকে আসবে পাই আর এল। তাহলে এই দুটো যোগ করলে দেখো পাই আর কমন যাচ্ছে, এই পাই আর কমন নেওয়া হলো, তাহলে এখান থেকে এল পড়ে থাকবে আর এখান থেকে একটা আর পড়ে থাকবে, এটাকে সাজিয়ে লেখা হয়েছে পাই আর ইন্টু আর প্লাস। তাহলে আমরা একটা ফর্মুলা শিখলাম কি, সমগ্র তলের ক্ষেত্রফল পাই আর ইন্টু আর প্লাস এল। এইবারে দেখো ভলিউম অফ কোন, ভলিউম মানে হচ্ছে আয়তন, ভলিউম মানে হচ্ছে আয়তন, বা এর আরেকটা নাম হচ্ছে ঘনফল, ঘনফল কার, অফ কোন, শঙ্কুর। ভলিউমের অর্থাৎ তোমার আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে, 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর মানে কি, আর মানে হচ্ছে এই যে ভূমিটা তো একটা বৃত্ত, এই বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে আর। আর এইচটা কি, এইচটা হচ্ছে উচ্চতা, এইচটা হচ্ছে উচ্চতা, ঠিক আছে, 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর পাই এর মান 22/7 আমরা জানি। তাহলে সেকেন্ড ফর্মুলা আমরা কি শিখলাম, শঙ্কুর আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা, ওইটা এখানে আবার লেখা আছে, দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, আবার বলছি। ভলিউম এটা যদি একটা শঙ্কু হয়, আমরা জানি আয়তন বা ঘনফল সংজ্ঞা কি না, একটা বস্তুর মধ্যে যত জড় পদার্থ থাকবে সেটাই হচ্ছে ওর ঘনফল বা আয়তন। তো দেখো আমরা কি করছি, এরকম একটা শঙ্কুতে জল দিয়ে ভর্তি করছি, ঠিক আছে, এখানে দেখো জলের ট্যাপ খুলে জল দিয়ে ভর্তি করছি। ধরো এরকম একটা শঙ্কু, এরকম একটা ট্যাপ দিয়ে ভর্তি করছি। আর এখানে দেখো একটা চোঙ নেওয়া হয়েছে, এখানে একটা চোঙ নেওয়া হয়েছে। মজার ব্যাপার দেখো, এই চোঙের উচ্চতা এইচ আর এই শঙ্কুর উচ্চতাও এইচ, একই উচ্চতা এবং একই ভূমি। এখানে যে আকৃতির বৃত্ত নেওয়া হয়েছে, এখানেও সেই একই আকৃতির বৃত্ত। তাহলে দুটো জিনিস নেওয়া হয়েছে, দেখো একটা চোঙ আর একটা শঙ্কু, দুটোর উচ্চতা একই আর দুটোর ব্যাসার্ধ একই। ব্যাসার্ধ মানে হচ্ছে ভূমির ব্যাসার্ধ, এরও ভূমির ব্যাসার্ধ আর, এরও ভূমির ব্যাসার্ধ আর। যদি ব্যাসার্ধ একই হয় তাহলে বৃত্ত দুটো একই হবে, অর্থাৎ ভূমি একই হবে। তো এবারে কি করছি, এই শঙ্কুতে জল ভর্তি করছি, করে এই জলটা নিয়ে চোঙে ঢালছি। দেখা যাবে যে 3খানা এইরকম শঙ্কুর জল যদি আমি চোঙে ফেলি তাহলে চোঙটা ভর্তি হয়ে যাচ্ছে। এইরকম 3টে শঙ্কুর জল যদি চোঙে ফেলা হয় তাহলে চোঙ পুরো জল ভর্তি হয়ে যাচ্ছে। এর দ্বারা কি প্রমাণ হয়, এর দ্বারা প্রমাণ হয় 3টে শঙ্কুর আয়তন যোগ করলে চোঙের আয়তন পাবো। উল্টো দিক থেকে বলতে পারি কি না, চোঙের আয়তনকে 3 দিয়ে ভাগ করলে শঙ্কুর আয়তন পাবো। তাহলে আমরা আগের চোঙ পড়েছি, চোঙের আয়তন আমরা জানি পাই আর স্কোয়ার এইচ, তাহলে শঙ্কুর আয়তন হবে 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে পাই আর স্কোয়ার এইচ বাই 3, পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে চোঙের আয়তন। তাহলে 3 দিয়ে ভাগ করে দাও, কারণ 3টে শঙ্কুর সমান হচ্ছে একটা চোঙ। তাহলে চোঙের আয়তন যা হবে শঙ্কুর আয়তন তার 3/1 হবে, সেই জন্য 3 দিয়ে ভাগ করা হচ্ছে, এটাকে ওই রকম আকারে দেখা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার ইঞ্চ।
ঠিক আছে, এটা বোঝা গেল কি শঙ্কুর আয়তন কি হবে, চোঙের আয়তনের 3/1 অর্থাৎ 3 দিয়ে ভাগ করলে পাবে। তোমরা বাড়িতে এই পরীক্ষাটা করতে পারো, একই উচ্চতা আর একই ব্যাসার্ধের দুটো চোঙ নেবে, একটা চোঙ নেবে একটা শঙ্কু নেবে, ব্যাসার্ধ মানে ভূমির ব্যাসার্ধ। তারপরে তোমরা যদি শঙ্কুর মধ্যে জল ভর্তি করে চোঙে ঢালো তাহলে দেখবে 3টে শঙ্কুর সমান জল নিয়ে চোঙটা ভর্তি হচ্ছে। তার মানে 3টে শঙ্কুর আয়তন যোগ করলে আমরা চোঙের আয়তন পাবো। উল্টো দিক থেকে বললে চোঙের আয়তনের সাথে 3 ভাগ করলে আমরা শঙ্কুর আয়তন পাবো। তো আমরা আগে শিখেছি একটা চোঙের আয়তন πr²h হয়, তাহলে 3 দিয়ে ভাগ করে দাও, 1/3 πr²h, এটা হচ্ছে তোমার শঙ্কুর আয়তন। এইরকম ভাবে যদি পড়াশোনা করো তাহলে দেখবে তোমাদের ফর্মুলা মনে রাখতে খুব বেশি কষ্ট হচ্ছে না, পরীক্ষার সময় গিয়ে গুলিয়ে ফেলো যে কি 1/3 πr²h না πr²h নাকি গোলকের আবার 4πr² না 3.5 πr³ এত ফর্মুলা। তো আরও যখন উঁচু ক্লাসে উঠবে আরও ফর্মুলা বাড়বে। তো এইরকমভাবে তোমরা যদি এই সব ছোট ছোট ঘটনাগুলো পরীক্ষাগুলো যদি মনে রাখো তাহলে আর কখনো গুলিয়ে যাবে না। হ্যাঁ, সবসময় মনে হবে যে হ্যাঁ 3খানা তিনখানা শঙ্কুর জল নিয়ে যদি চোঙে ঢালি তাহলে চোঙটা ভর্তি হয়ে যাবে। তার মানে চোঙের আয়তনের কে আমি যদি 3 দিয়ে ভাগ করে দিই তাহলে শঙ্কু পাবো, আবার শঙ্কুর আয়তনের সাথে 3 দিয়ে গুণ করলে চোঙ পাবো। যে কোনো একটা মনে রাখলে আর একটা হয়ে যাবে। ঠিক আছে, গুলিয়ে যাওয়ার সম্ভাবনা কম। বোঝা গেল না? কেউ কি কিছু বলবে এখানে? আচ্ছা, পরেরটা চলো। এইবারে দেখো অঙ্ক স্টার্ট হচ্ছে, আর কিছু নেই। তাহলে কি কি তোমাদের ফর্মুলা হলো আমি আর একবার দেখিয়ে দিই অঙ্ক যাবে। হ্যাঁ, একটা দেখো হয়েছে তোমার সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে πrl প্লাস πr² অর্থাৎ πr ইন্টু r প্লাস l। আচ্ছা, এটা থেকে আলাদা করে পার্শ্বতলের ক্ষেত্রফল নিয়ে আরেকটা ফর্মুলা লেখা যায়। এটা হচ্ছে তোমার পার্শ্বতলের ক্ষেত্রফল, ঠিক আছে, πrlটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে যদি এখান থেকেও একটা ফর্মুলা বের করা যায় যে পার্শ্বতলের ক্ষেত্রফল কোনো অঙ্কে যদি বের করতে বলে তাহলে আমরা এই ফর্মুলাটা দেবো πrl। আর সমগ্রতলের ক্ষেত্রফল বললে πr ইন্টু r প্লাস l। আর আয়তনের ফর্মুলা হলো 1/3 πr²h। এটাও সেটা বোঝানো হলো একই জিনিস। এবারে অঙ্ক শুরু হচ্ছে। দেখো তোমাদের বইতে 10-এর দাগের প্রবলেম বলছে, ভালো করে অঙ্কটা বোঝো। লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। ঠিক এই 11 জনের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করো। ঠিক আছে, ভালো করে দেখো। আগে তুমি বোঝার চেষ্টা করো প্রবলেমটা কি। প্রত্যেকটা লোকের কথা ভাবো, ঠিক আছে। একটা লোকের ভূমিতে কত বর্গমিটার জায়গা লাগবে? 4 বর্গমিটার জায়গা লাগবে। আর কত বাতাস প্রয়োজন? 20 ঘনমিটার বাতাস প্রয়োজন। বাতাস দিয়ে কি হবে? তাঁবু ভর্তি হয়ে যাবে। তার মানে এইটা কিন্তু তোমার আয়তনকে বোঝাচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে তোমার আয়তনকে বোঝাচ্ছে। এখানে ঘনমিটারের জন্য মানে ঘনমিটার ব্যাপারটা আছে, তাই জন্য স্যার বুঝাবো যে আয়তন বার করতে হবে। হ্যাঁ, সেটাও একটা দিক থেকে বুঝতে পারো। আর একটা দিক থেকে ওই যে বললাম বাতাস ভর্তি হয়ে যাবে মানে কি, আমরা আগের যে চিত্রটাতে এখানে ভালো করে দেখো, এখানে আমরা জল দিয়ে ভর্তি করছিলাম, হ্যাঁ, তো এবারে বাতাস দিয়ে ভর্তি করছি, একই তো কনসেপ্ট, ঠিক আছে। এখানে জল দিয়ে ভর্তি করছিলাম, দেখো আয়তন নিয়ে আমরা কথা বলছিলাম, তো একই কনসেপ্ট। আমরা এখানে জল না ভর্তি করে বাতাস ভর্তি করব। তার মানে একটা লোকের জন্য আমার আয়তন লাগবে 20 ঘনমিটার, আর ভূমিতে জায়গা লাগবে 4 বর্গমিটার। এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল। ভূমিতে ধরো একটা লোক ভূমিতে বসে থাকবে বা শুয়ে থাকবে, তাহলে তার জন্য জায়গা লাগবে তোমার 4 বর্গমিটার। অর্থাৎ এই ভূমির ক্ষেত্রফল একটা লোকের জন্য ভূমিতে তোমার জায়গা লাগবে 4
4 বর্গমিটার, 4 বর্গমিটার। আর বাতাস লাগবে, বাতাস তো পুরো তাঁবুটাকে ভর্তি হয়ে থাকবে না, বাতাস মানে হচ্ছে আয়তন, আয়তন লাগবে এক একটা লোকের জন্য 20 ঘনমিটার, 20 ঘনমিটার। ঠিক আছে, এইবারে বলেছে ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা কত হবে। এবারে দেখো এটা একজনের লাগবে, তাহলে যদি তোমার 11 জনের জন্য তাঁবু তৈরি করতে হয় তাহলে একটা বড় তাঁবু তৈরি করতে হবে, তাই না? বড় তাঁবু তৈরি করতে হবে। দেখো অঙ্কটা কি রকম ভাবে করা হচ্ছে দেখো। তাহলে 4 বর্গমিটার, এক একটা মানুষের জন্য জায়গা লাগবে 4 বর্গমিটার, তাহলে 11 জনের জন্য কত জায়গা লাগবে? 11 ইন্টু 4 বর্গমিটার, অর্থাৎ 44 বর্গমিটার। ঠিক আছে, একজন মানুষের জন্য এরিয়া অফ বেস, এখানে লেখা হয়েছে দেখো এরিয়া অফ বেস, এটা মানে হচ্ছে ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল, একজনের জন্য ভূমিতে জায়গা লাগবে 4 বর্গমিটার, তাহলে 11 জনের জন্য ভূমিতে জায়গা লাগবে 11 ইন্টু 4 অর্থাৎ 44 বর্গমিটার, এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল। আর ভলিউম, ভলিউম মানে হচ্ছে আয়তন, আয়তন একজনের জন্য আয়তন লাগবে 20 ঘনমিটার, তাহলে 11 জনের জন্য আয়তন লাগবে 11 ইন্টু 20 অর্থাৎ 220 ঘনমিটার। ঘনমিটারকে মিটার কিউব লেখা হয়। এইটা তো এটা হচ্ছে আয়তন। এবার আয়তনের ফর্মুলা আমরা কি জানলাম? 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, 1/3 পাই আর স্কোয়ার এইচ, তার মানে 220 সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। এইবারে দেখো এই দুটো ভাগ করে দেওয়া হচ্ছে, এই দুটো ভাগ করে দেওয়া হচ্ছে। কি করা হচ্ছে? ভলিউম বাই এরিয়া। এ মানে হচ্ছে এরিয়া, এই ভূমির ক্ষেত্রফল, এটাকে এ বলা হচ্ছে। দেখো ভলিউম ভির মান কত? 1/3 পাই আর স্কোয়ার এইচ, বসিয়ে দিলাম 1/3 পাই আর স্কোয়ার এইচ বাই এরিয়া, এরিয়া কত? 44, এরিয়া মানে পাই আর স্কোয়ার, এরিয়া মানে পাই আর স্কোয়ার, এই পাই আর স্কোয়ার। এইবারে মান বসানো হচ্ছে। আচ্ছা এইটা দেখো কাটাকাটি করলে দেখো এই যে পাই আর পাই কেটে গেল, আর স্কোয়ার কেটে গেল, তাহলে কি করে থাকবে? এইচ আর 1/3 অর্থাৎ এইচ বাই 3, 1/3 এইচ। এবারে মান বসানো হচ্ছে। দেখো উপরে আয়তন লিখেছি, তাহলে আয়তনের মান কত? 220। আর নিচে দেখো পাই আর স্কোয়ার অর্থাৎ ভূমির ক্ষেত্রফল লেখা হয়েছে, ভূমির ক্ষেত্রফল হচ্ছে 44 বসিয়ে দেওয়া হয়েছে। কাটাকাটি করলে 5, তাহলে এইচ বাই 3 যদি 5 হয় তাহলে এইচ কত হবে? 3 5 15, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমার বলেছে যে প্রশ্ন করেছিল যে তাঁবুর উচ্চতা নির্ণয় করো, তাহলে তাঁবুর উচ্চতা হবে 15 মিটার। বোঝা গেল না? বোঝা গেল না অঙ্কটা? বলো। আর একবার বলবেন? হ্যাঁ, তোমার বলেছে যে আমরা ভূমির ক্ষেত্রফলকে, ধরো এই একটা শঙ্কু, এই ভূমির ক্ষেত্রফলটাকে আমরা এ নাম দিচ্ছি, আর আয়তনকে আমরা ভি নাম দিচ্ছি। তাহলে দেখো ভূমির ক্ষেত্রফল, এক একটা লোকের জন্য 4 মিটার ভূমিতে জায়গা লাগবে, তাহলে 11 জনের জন্য কত জায়গা লাগবে? 44। এবারে ভি বের করছি। দেখো ভি আয়তন বলেছে এক একটা লোকের জন্য 20 ঘনমিটার আয়তন লাগবে, বাতাস লাগবে, তাহলে 11 জনের জন্য 11 গুণ হবে, 20 ইন্টু 11 কত হয়? 220। এইবারে দেখো আমরা যদি ফর্মুলার কথা ভাবি, এটাকে কি ধরেছি? এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল, তাহলে ভূমির ক্ষেত্রফলের সূত্র তো আমরা জানি পাই আর স্কোয়ার। আর ভি মানে কি ধরেছি? আয়তনের ফর্মুলা তো আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ।
এবারে কি করছে, এই দুটো ভাগ করে দিচ্ছি ভি বাই এ। তো দেখো ভি বাই এ, ভি বাই এ, ভি মানে হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ বাই এ, এ মানে হচ্ছে পাই আর স্কোয়ার। তো যদি আমি কেটে দিই, দেখো পাই আর পাই কেটে যাচ্ছে, আর স্কোয়ার আর আর স্কোয়ার কেটে গেল, তাহলে কি পড়ে থাকবে, 1/3h, তার মানে h/3 পড়ে থাকবে, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তার মানে আমরা, আচ্ছা দেখো এই জায়গাটা মান বসাচ্ছি, দেখো ভি, ভির মান কত, 220 বাই এ, এর মান দেখো 44 সমান কি পেলাম, h/3। এবারে তোমরা একটু কাটাকাটি করো, 11 দিয়ে যাও। 11 দিয়ে কাটো, 11 দিলে 4 11 44, আর 11 2 22 20, 220, আবার 4 দিয়ে কাটো, 4 5 20। তাহলে এবারে তাহলে আমরা কি পেলাম, 5 সমান 5/1, অ্যাকচুয়ালি নিচে কিছু নেই মানে 1 আছে, কোনাকুনি গুণ করে দাও, 1 আর h গুণ করলে h, আর 5 আর 3 গুণ করলে, তাহলে এটা হচ্ছে উত্তর বলেছে তোমার, এটা হচ্ছে অ্যান্সার বলেছে। শঙ্কুর উচ্চতা কত, h, তাহলে h এর মান 15 পেয়ে গেলাম, 15 মিটার। বুঝে গেল? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এইবারে এই অঙ্কটা দেখো, বলছে গমের একটি স্তূপ লম্ববৃত্তাকার শঙ্কু আকারে আছে, ঠিক আছে, গমের একটি স্তূপ এরকম একটা শঙ্কু আকারে, এর ভিতরে গম আছে, এর ভিতরে গম আছে, যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার। ভূমির ব্যাস কিন্তু ভালো করে লক্ষ্য রাখবে, এগুলো ভূমির ব্যাস 9 মিটার, ভূমির ব্যাস হচ্ছে 9 মিটার এবং উচ্চতা 3.5 মিটার। এই উচ্চতাটা এটা হচ্ছে 3.5 মিটার, 3.5 মিটার। মোট গমের আয়তন নির্ণয় করি, ভি বের করতে হবে। আমরা তো জানি ভি এর ফর্মুলা 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। তাহলে এটা কিন্তু 9টা কিন্তু আর নয়, ব্যাস নয়, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, তার মানে হ্যাঁ 9/2 করে নিতে হবে। এটা আর এর মান হবে অ্যাকচুয়ালি 9/2, মানে 4.5 বা 9/2 রেখে দিতে পারো, 4.5 দিতে পারো, 9/2 দিতে পারো, হ্যাঁ। তাহলে ভি এর মান হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ, এখানে এইচ এর মান 3.5 আর আর এর মান 4.5 বসিয়ে দেবে। দেখো অঙ্কটা এখানে করা আছে, এই যে 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে 1/3 রেখে দেওয়া হলো, পাই এর মান 22/7 বসিয়ে দেওয়া হলো, আর স্কোয়ার, আরটাকে দুবার লিখবো যেহেতু স্কোয়ার, এই দেখো 9/2 দুবার লেখা হয়েছে, প্লাস এইচ, এইচ হচ্ছে তোমার 3.5, 3.5 মানে 7/2, তোমরা 7/2ও লিখতে পারো, 3.5ও লিখতে পারো, ক্যালকুলেশন করলে দেখবে এটা চলে আসবে 74.25, তাহলে এটা হচ্ছে একটা অ্যান্সার। তো এর আর একটা অ্যান্সার, দুটো অ্যান্সার বের করতে বলেছে। তারপরে দেখো গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন হবে হিসাব করে দেখি। তাহলে এই চারদিকটা চাদর দিয়ে ঢেকে দেবে, তার মানে কি পার্শ্বতলের ক্ষেত্রফল বের করতে হবে, ঠিক আছে। পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা জানি পাই আর এল, পাই আর এল। দেখো এখানে ক্যালকুলেট করা হয়েছে, এই যে পাই আর এল, পাই আর এল ক্যালকুলেট করা হয়েছে। এইবারে দেখো এল কিভাবে পাবে, এল কিভাবে পাবে, এটা হচ্ছে এইচ আর এটা হচ্ছে আর, এই দুটো দেওয়া আছে। তাহলে এই ত্রিভুজটা যদি আমি ধরি, তাহলে এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভুজ। এটাকে যদি আমরা এল নাম দিয়ে দিই, তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখানে দেখো এইচ এর মান আমরা জানি 3.5 আর আর এর মান আমরা জানি 4.5, তাহলে এল বের হয়ে যাবে।
তাহলে এল যদি বের হয়ে যায় তাহলে আমরা পাই আর এর ফর্মুলাতে বসিয়ে দেবো। দেখো এখানে তাই করা হয়েছে, এই যে এলটাকে বের করা হয়েছে, এই তাহলে এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, তাহলে এইচ হবে রুট এল স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, মানে এল এর মান পাবে এটা 1/2 ইন্টু রুট 130। তো সেটা এখানে বসিয়ে দেওয়া হবে, দিলে দেখো এই পাই এর মান 3.14, বা তোমরা 22-এর 7ও বসাতে পারো। আর মানে 9/2, আর এল এর মান এক্ষুনি বের করা হলো এই 1/2 রুট 130, সেটা বসানো হবে। বসে ক্যালকুলেট করবে, এটা এইরকম ভাবে রেখে দেবে, বর্গমূল ক্যালকুলেটারে করতে পারো, ক্যালকুলেটার তোমাদের তো অ্যালাউ নয়, এইরকম রেখে দেবে, কোনো অসুবিধা নেই। পুরো আয়তনের অনুপাত 1:4, 1:4 মানে কি, একটার আয়তন যদি 1 ভাগ হয় আরেকটার আয়তন 4 ভাগ, অনেক বড়, মানে এইরকম ব্যাপারটা। এই ছবি দেখে দেখে যদি তোমরা অঙ্ক করো অনেক কিছু শিখতে পারবে, ভুলিয়েও যাবে না। তাহলে এটা হচ্ছে একটা শঙ্কু, আর তার আয়তন হচ্ছে 4 গুণ, মানে একটা বড় শঙ্কু। তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5। এই ভূমিতলের ব্যাসার্ধ দেখো, এটা হচ্ছে যদি 4 ভাগ হয় অর্থাৎ 4k হলে এটা হবে 5 ভাগ, 5k, ঠিক আছে। এটা যদি 4 ভাগ হয় এটা হবে 5 ভাগ ভূমিতলের ক্ষেত্রফল। তাদের উচ্চতার অনুপাত কত, এই উচ্চতাটাকে যদি আমরা h1 ধরি আর এই উচ্চতাটাকে আমরা যদি h2 ধরি, তাহলে বের করতে হবে h1 is to h2, এটা বের করতে হবে h1 আর h2 অনুপাত। তো আমরা এর ব্যাসার্ধটাকে যদি r1 ভাবি তাহলে r1 এর মান হচ্ছে 4k, আর এর ব্যাসার্ধটা যদি r2 ভাবি তাহলে r2 এর মান হচ্ছে 5k। তাহলে দেখো এই অঙ্কটা, হ্যাঁ কোন জায়গায়, হ্যাঁ বলেছে না 4:5, 4:5 মানে হচ্ছে একটা যদি 4 হয় আরেকটা হবে 5, একটা যদি 4x2 হয় আরেকটা হবে 5x2, অর্থাৎ একটা 8 হলে আরেকটা 10, একটা যদি 4x3 হয় আরেকটা হবে 5x3, অর্থাৎ 3×4 12 হলে এটা হবে 3×5 15। তো আরে একটা যদি 4k হয় আরেকটা হবে 5k, ঠিক আছে। অনুপাত যদি দেওয়া থাকে এইরকম 4 আর 5 ধরলে হবে না, কারণ অনুপাত 4:5, তোমার তো বলেনি একটা 4 আর একটা 5, বলেছে তাদের অনুপাত 4:5, অর্থাৎ একটা যদি 4x10 হয় তাহলে আরেকটা 5x10 হয়, তাই জন্য তোমার সবসময় 4x k আর একটা 5x k এইরকম ভাবে ধরতে হবে, বুঝে গেল। আমি এখানে কে দিতে পারছি কারণ কেটার অশূন্য ধ্রুবক, হ্যাঁ কেটা অশূন্য ধ্রুবক, ঠিক আছে। কে ছাড়া তুমি অন্য কিছু নিতে পারো, আর নিতে পারো, আর মানে এখানে ব্যাসার্ধ বোঝায় পরিমিতিতে, তাই জন্য আরটাকে নেওয়া হয়নি। এক্স ধরতে পারো তোমরা, একটা 4x হলে আর একটা 5x, ঠিক আছে। তো এই প্রবলেমটা দেখো এখানে করা আছে। তো ওরা যেহেতু এই অনুপাত বের করছে তাই জন্য আর কে ধরেনি আর কি, ঠিক আছে। তো আয়তন দেখো, প্রথমটার আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ ইন্টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। ওরা ধরেছে কি দেখো, স্মল আর ধরেছে আর ক্যাপিটাল আর ধরেছে, আমরা r1 r2 ভাবছিলাম, এখানে দেখো স্মল এইচ ধরেছে আর ক্যাপিটাল এইচ ধরেছে, তাহলে এটা দেওয়া আছে 1:4। এবারে আমরা জানি অনুপাত মানে ভাগ, তাহলে এটা উপরে বসবে 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর এটা নিচে বসবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো 1/3 পাই আর 1/3 পাই কেটে গেল, 1/3 পাই 1/3 পাই কেটে গেল, তাহলে কি করে থাকবে আর স্কোয়ার এইচ বাই আর স্কোয়ার এইচ। এখানে কিন্তু স্মল আর স্কোয়ার এইচ, এখানে কিন্তু ক্যাপিটাল আর স্কোয়ার এইচ। তো এখানে দেখো স্মল আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি স্মল আর বাই ক্যাপিটাল আর এর হোল স্কোয়ার, আর এইচ স্মল এইচ বাই ক্যাপিটাল এইচ সমান ডান দিকে ছিল দেখো 1/4। এই স্মল আর বাই ক্যাপিটাল আর দেওয়া আছে তোমার 4/5, তাহলে তার স্কোয়ার হয়ে যাবে 16/25। এই যে দেওয়া আছে না, এই যে দেওয়া আছে 4:5, এটা মানে তো অ্যাকচুয়ালি এই দুটোর অনুপাত r1:r2, ওখানে ওরা ধরেছে স্মল আর আর ক্যাপিটাল আর, তার মানে স্মল আর ইজ টু ক্যাপিটাল আর, এইটা তোমার দেওয়া আছে এখানে 4:5। তার মানে আমরা যদি ভাগ আকারে লিখি তাহলে r/r সমান হচ্ছে 4/5, এই মানটা ওখানে বসিয়েছি। এই দেখো
আর বাই আর এর মান 4/5 বসিয়ে, যেহেতু স্কোয়ার ছিল তাহলে 4/5 এর স্কোয়ার 16/25 হয়ে গেছে। তাহলে এইচ বাই স্মল এইচ বাই ক্যাপিটাল এইচ 1/4 আর 16/25 এদিকে আসা মানে ভাগ হবে, ভাগ মানে উল্টে গুণ, এই 25-এর 4 গুণ হয়ে গেছে, 25-এর 16 গুণ হয়ে গেছে, তার মানে 25-এর 64। তার মানে অ্যান্সার হলো 25:64। এটাই বের করতে বলেছিল, না দুটোর উচ্চতার অনুপাত কত, তাহলে দুটোর উচ্চতার অনুপাত দেখো, এইচ ইস টু স্মল এইচ ইস টু ক্যাপিটাল এইচ, ওটা হলো 25:64। বোঝা গেল কি করে করেছে? হ্যাঁ স্যার। আচ্ছা, স্যার করে লিখে দাও ডির অপশনটা ডট ডট দিয়ে। হ্যাঁ মানে স্যার বইতে তো স্যার মানে ওখানে অপশন দিয়েছে, ওখানে স্যার যে উত্তরটা বেরোলো 25:64, ওখানে ডট ডট দিয়ে পাশে কি লিখে দাও? হ্যাঁ, এবার অ্যান্সার লিখতে হবে ডি 25:64। ঠিক আছে, তারপরে দেখো 3-এর দাগেরটা বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর 11 অঙ্কটা স্যার একবার একটু বলবেন, 11 অঙ্কটা। 11 স্যার এই আমরা যেটা করছিলাম বসে দেখি 16-11টা, ওই একটা অঙ্ক আছে না 16 দিয়ে তৈরি একটি শঙ্কু। আমার কাছে বই এখন নেই, তাহলে তোমার বলতে হবে এটা কত দাগে। আমরা স্যার আমরা যে একটু আগে 10-এর দাগেরটা করলাম, ওই 11 দাগেরটা তো স্যার বলে না, এটা বলছিলাম। এইটা কত দাগে, এটা এখন যেটা আছে এটা 13 এটা যে 13 13-3। না স্যার 2 13 13-2 তো এই মাত্র করলাম। হ্যাঁ স্যার। যেটা করবো সেটা হচ্ছে 13 স্যার। ও আচ্ছা আচ্ছা, আমি যেটা আগে করেছি সেটা। এটা 12 দাগে, তুমি এর আগের অঙ্কটা চাইছো তাই তো? হ্যাঁ স্যার 11টা তো হলো না, ওই জন্য বলছিলাম। আচ্ছা ঠিক আছে, শেষ করি, আর কটা আছে দেখছি। 13 দাগে বলেছে দেখো একটি লম্ববৃত্তাকার 13-3 একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে, ব্যাসার্ধ একটা শঙ্কু ধরো এইরকম ছিল, এটা একটা শঙ্কু ছিল, বলেছে ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে, এই যে ব্যাসার্ধটা যা ছিল তাই একই রাখবে, তার মানে ব্যাসার্ধ একই রাখা মানে পুরো ভূমি যে বৃত্ত ছিল সেই একই বৃত্ত থাকবে, উচ্চতা দ্বিগুণ করে দেবে, এখানে উচ্চতা যা ছিল তার ডবল করে দেবে, যদি 10 থাকে 20 করে দেবে, 50 থাকলে 100 করে দেবে। দেখো ভূমির এই ব্যাসার্ধ, ভূমিটাকে ঠিক রেখে দেবে, ভূমি যা ছিল তাই, ব্যাসার্ধটাকে বাড়িয়ে দেবে, দ্বিগুণ করে দেবে, তার মানে এইরকম একটা শঙ্কু পাওয়া যাবে, ব্যাসার্ধ যা ছিল তার দ্বিগুণ করে দিবে। তাহলে আয়তন কত গুণ বৃদ্ধি পাবে, এখানে আয়তন যদি ভি হয়, V1 হয়, আর এখানে যদি V2 হয় নিশ্চয়ই বাড়বে, বলছে কত বাড়বে, 100% বাড়বে, 200%, 300% না? দেখো শর্ত বলেছে যে উচ্চতাটা দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ h1 সমান 2h, ধরে নিলাম প্রথমে h ছিল, তাহলে এখন উচ্চতা হচ্ছে h1, 2 দ্বিগুণ হয়ে গেল 2h, তাহলে আয়তনটা কিরকম ভাবে বাড়ছে দেখো, v1 সমান আমরা কি জানি 1/3 পাই r²h, এখানে h মানে h1 নতুন উচ্চতা, এবার h1 এর জায়গায় 2h বসানো হয়েছে, h1 এর জায়গায় 2h বসানো হয়েছে, কারণ h1 সমান 2h অঙ্কের মধ্যে দেওয়া আছে, তাহলে এই এইচটাকে বাঁদিকে নিয়ে আসা হয়েছে, পাই r²h, 2h ছিল, এইচটাকে এদিকে নিয়ে আসা হয়েছে, 2টাকে রেখে দেওয়া হয়েছে। তো আমরা জানি এই 1/3 পাই r²h মানে v, তাহলে v বসানো হলো, আর এই 2 ছিল, তার মানে আয়তনটা দেখো দুগুণ হয়ে গেছে, দুগুণ হয়েছে, তাহলে ছিল 1 গুণ, হয়েছে 2 গুণ, তাহলে বৃদ্ধি পেল কত, 1 গুণ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 100%। তোমরা অঙ্ক অনুযায়ী করতে গেলে এইরকম লিখতে হবে, এখন হয়েছে 2v, আগে ছিল v, তার মানে বৃদ্ধি পেল কত, 2v মাইনাস v, এইবারে আগে ছিল v, সেটা থেকে যদি আমি ভাগ করে দিই তাহলে পার্সেন্টেজ পাবো, পার্সেন্টেজ মানে 100% দিয়ে বললে 100% অ্যান্সার আছে। বুঝে গেল এটা? তাহলে এর অ্যান্সার হবে 100%, কত বৃদ্ধি পাবে, 100%। তাহলে এইগুলো তোমার মনে রাখতে হবে, যদি ভূমিটাকে একই রেখে উচ্চতাটাকে দ্বিগুণ করে দেওয়া হয় তাহলে আয়তনও দ্বিগুণ হয়ে যাবে দ্বিগুণ, কিন্তু বৃদ্ধি পাবে 100%। এখানে প্রশ্নটা ভালো করে লক্ষ্য করতে হবে, যদি বলে যে আয়তন কত গুণ হবে তখন অ্যান্সার হবে 2 গুণ,
কিন্তু যদি বলে আয়তন কত গুণ বৃদ্ধি পাবে, তখন বলতে হবে আয়তন 1 গুণ বৃদ্ধি পাবে, অর্থাৎ 100%। এবার এই অঙ্কটা দেখো, তারপরের অঙ্কটা 13-4 বলেছে একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রতিটি দ্বিগুণ হলে, এইবারে দেখো অঙ্কটা আগে কি ছিল, ব্যাসার্ধ ভূমিটাকে ঠিক রাখছিল, এবারে বলছে ভূমিও ডবল করে দেবে আর উচ্চতাও ডবল করে দেবে। ঠিক আছে, তাহলে শঙ্কুর আয়তন পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ হবে। এখানে কিন্তু কত গুণ বৃদ্ধি পাবে বলেনি, দুটো অঙ্ক কিন্তু ভালো করে তোমরা কথাগুলো লক্ষ্য করতে হবে, পরীক্ষার সময় গুলিয়ে ফেললে হবে না, অঙ্ক ঠিক করবে আর কথাটা যদি না বুঝতে পারো তাহলে কিন্তু অ্যান্সার ভুল হয়ে যাবে। এখানে কিন্তু বলেনি কত বৃদ্ধি পাবে, এখানে বলেছে কত গুণ হবে। তো দেখো এখানে অঙ্কটা একদম আগের মতো। তো কি হচ্ছে না, আগে ছিল আর, এখন হয়ে গেল 2r, আর উচ্চতাটা আগে ছিল h, এখন হয়ে গেল 2h। তাহলে আয়তন দেখো, আয়তন আগে ছিল 1/3 পাই r স্কয়ার h, এবারে দেখো 1/3 পাই r স্কয়ার, আর 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 মানে 2r হয়ে গেছে, 2r বসিয়ে দেওয়া হলো, আর h মানে 2h হয়ে গেছে, 2h বসিয়ে দেওয়া হয়ে গেল। তাহলে 2r এর হোল স্কয়ার মানে কত, 4r স্কয়ার, এটা মানে হবে 4r স্কয়ার, আর এটা হচ্ছে তোমার তার সাথে গুণ আছে 2h। তাহলে কি হবে, 4 আর 2 গুণ করলে 8, এই দেখো 8 লেখা হয়েছে, আর পাই r স্কয়ার h থাকবে, এই যে r স্কয়ার h লেখা হয়েছে। তাহলে আর এই 8টাকে বাইরে রেখে দেওয়া হলো 1/3 পাই r স্কয়ার h, 1/3 পাই r স্কয়ার h। তার মানে আমরা কি পেলাম, 8 ইন্টু 1/3 পাই r স্কয়ার h মানে v। তার মানে আগে আয়তন v ছিল আর এখন হয়ে গেল 8v, তাহলে কত গুণ বৃদ্ধি পেল, 8 গুণ। এটাকে ডাবল করে দিল আর উচ্চতাটা ডাবল করে দিল। তাহলে আমি ধরে নিলাম আগের উচ্চতা ছিল h আর ভূমির ব্যাসার্ধ ছিল r। তাহলে এখন উচ্চতা কত হবে, এখন উচ্চতা যদি h1 হয় তাহলে 2h দ্বিগুণ হয়ে গেছে, আর এখন ভূমির ব্যাসার্ধ যদি r1 ভাবি তাহলে ভূমির ব্যাসার্ধ কত হবে, 2r, ডবল হয়ে গেছে। তাহলে এই জায়গাটায় তোমার যদি এখানে যদি আয়তনটাকে আমি v1 বলি তাহলে ফর্মুলা কি, 1/3 পাই r স্কয়ার h, আর এক্ষেত্রে আয়তনটাকে যদি আমরা v2 বলি তাহলে 1/3 পাই r1 স্কয়ার, কারণ এখানে ব্যাসার্ধ তো r1 স্কয়ার ইন্টু h1, তাই তো। এইবারে মানগুলো বসাও, এই দেখো r1 এর মান তো 2h, তাহলে 2h বসিয়ে দাও, 2h এর হোল স্কয়ার ইন্টু h1। হ্যাঁ, r1 এর মান হচ্ছে 2r, এটা হবে 2r এর হোল স্কয়ার ইন্টু h1 এর মান হচ্ছে 2h। তাহলে দেখো আমরা রেখে দিলাম 1/3 পাই, এই যে 2r স্কয়ার মানে হচ্ছে 4r স্কয়ার, 2r এর হোল স্কয়ার মানে 4r স্কয়ার, আর 2h টা রেখে দিলাম। এইবারে দেখো এই 4 আর 2 ভালো করে লক্ষ্য করো, এই 4 আর এই 2 মিলে 8 হয়ে গেল, আর বাকিটা আমরা রেখে দিচ্ছি, বাকিটা কি 1/3 পাই r স্কয়ার h, তাই তো। এটা মানেই তো v1, ভালো করে দেখো, এটা মানে v1 না, তাহলে 8v1, হ্যাঁ সেটাও বুঝতে পারবে। তাহলে দেখো v2টা কি হলো, v2টা কি হলো 8v1, অর্থাৎ আয়তনটা 8 গুণ হয়ে গেছে, তাহলে 8 গুণ অ্যান্সার। ও হ্যাঁ এবার বুঝতে পেরেছি, ঠিক আছে। তারপরে এবারে লাস্ট অঙ্ক, এটা মানে এখানের লাস্ট অঙ্ক, তারপরে আরেকটা অঙ্ক করিয়ে দেবো। এখানে বলছি দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 একক এবং তির্যক উচ্চতা 2l একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত। এখানে দেখো একটা শঙ্কু, ধরো এটা একটা শঙ্কু, ঠিক আছে, বলেছে
ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2, এটা হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ বলছে r/2। তির্যক উচ্চতা 2l, এটা হচ্ছে তির্যক উচ্চতা, এইটা তির্যক মানে হচ্ছে এটা বেঁকে আছে যেটা। সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি? সমগ্রতল টিএসএ অর্থাৎ টোটাল সারফেস এরিয়া, সমগ্রতলের ক্ষেত্রফল। এটা হচ্ছে তোমার সমগ্র তলের ক্ষেত্রফল। এটা হচ্ছে বিএসএ, হচ্ছে বেস সারফেস এরিয়া অর্থাৎ ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল। আর এটা হচ্ছে সিএসএ, এটা হচ্ছে সার্কুলার সারফেস এরিয়া, এটা হচ্ছে তোমার তির্যক পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে ভূমির ক্ষেত্রফল আমরা জানি পাই r1 স্কয়ার, ওটা ব্যাসার্ধটাকে r1 ধরেছে। আর পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা জানি পাই rl, এখানে r1 আর l1 ধরা হয়েছে। তাহলে পাই কমন নেওয়া হলো, দেখো পাই আর পাই কমন যাচ্ছে, কমন নেওয়া হলো, তাহলে কি করে থাকবে r1 স্কয়ার। r1 এর মান r/2 বলে দিয়েছে, দেখো এখানে r1 মানে হচ্ছে r/2, এটা হচ্ছে r1 r/2, আর l1টা হচ্ছে 2l। তাহলে r1 স্কয়ার কি হলো? r/2 এর হোল স্কয়ার। আর এখানে পাইটা কমন চলে গেছে, তাহলে r1 করে থাকবে, r1 মানে হচ্ছে r/2 আর l1 মানে হচ্ছে 2l। তাহলে পাইটাকে রেখে দেওয়া হলো, এই r/2 এর হোল স্কয়ার মানে r²/4, আর এখানে 2 কেটে যাবে rl, আবার r কমন যাচ্ছে, তাহলে পাই r, পাই ছিল আবার r কমন নেওয়া হয়েছে পাই r, তাহলে r² মানে একটা r কমন গেছে, তাহলে আর একটা r পড়ে থাকবে, আর নিচে 4 থাকবে প্লাস rটা কমন চলে গেছে, l পড়ে থাকবে। তাহলে এটা অ্যান্সার পাই r ইন্টু r/4 প্লাস l, এই পাই r ইন্টু r/4 প্লাস l, তাহলে 2 বির দাগের অ্যান্সারটা হবে।